नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत्पूज्य महाकारुणिक तथागत सम्मुख सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पूर्ण पारमित्य अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আবশ্য বিশুদ্ধ চা। আবশ্য বিশুদ্ধ চা। আবশ্য সমাধীন্দ্রিয়। আবশ্য সমাধীন্দ্রিয়। ইন্দিরা বড়ুয়া প্রকীর্ণ সংগ্রহের সংক্ষিপ্ত বর্ণনা, এটা পড়েন। আপনার মিউট করা তো, কোনো কথাবার্তা কিচ্ছু আসে নাই। আপনার মিউট করা, শব্দ আসতে পারে, মিউট করা আপনার। এখন খুলছে। আচ্ছা, অমিতা বড়ুয়া পড়েন। প্রকীর্ণ সংগ্রহের
সংখ্যাপাত্য বর্ণনা। ভূমি, জাতি, সম্প্রয়োগদাদি বেদে চিত্ত 89 প্রকার হইলেও প্রত্যেকটির একমাত্র স্বভাব আলম্বন বীজাণু। সর্বচিত্ত সাধারণ চৈতসিক স্পর্শ 89 প্রকার চিত্তে 89 প্রকার অবস্থা প্রাপ্ত হইলেও সর্বাবস্থায় উহার স্পর্শন স্বভাব। সেইরূপ বেদনার রাসানুভব স্বভাব। এইরূপে 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব। সুতরাং ওই 89 চিত্তের ও 52 প্রকার চৈতসিকের 53 প্রকার স্বভাব। ইহা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হইয়াছে। এই তৃতীয় পরিচ্ছেদের প্রকৃত সংগ্রহে 89 প্রকার চিত্তের বেদনা, হেতু, কৃত্য, দ্বার, আলম্বন ও বাস্তুভেদে শ্রেণীভাগ করা হইয়াছে। বেদনাদি কুশলে আবদ্ধ না থাকিয়া সর্বজাতি প্রকৃত বা বিস্তৃত হয়। ইহাদের এই সর্বসাধারণ প্রকীর্ণ স্বভাব অনুসারে স্থবির অনুরুদ্ধ ইহাদের প্রকীর্ণ সংগ্রহ করিয়াছেন। আলোচনা করে দিয়ে ভালো। মানতে আমাদের তো ওইখানে আগে ওই 3, 4, 5 এগুলো আলোচনা করা হয়নি। আর স্মারকগতাটাও স্মারকগতা এটা বানতে ছোট বানতে আসলে করবে বলছে, ছোট বানতে আসে নাই। ছোট বানতে আসছে তো আসছে ওনাদের আলোচনা করে এইজন্য স্মারকগতাও করা হয় নাই। 3, 4 ওগুলো 3, 4, 5 এগুলো আলোচনা করা হয়নি। 3, 4, 5 আলোচনা হয় নাই। এগুলো আলোচনা হয়েছে ওই 4 নম্বরে আশ্রয় অনাশ্রয়। এটার ভান্তা থেকে মানে গুরুভান্তা থেকে জিজ্ঞেস করবেন বলছিলেন আর কি, জিজ্ঞেস করতে বলছিলেন আশ্রয় অনাশ্রয়ের অর্থ এটা বোঝানোর জন্য প্রশ্ন রাখছিলেন। এনি আশ্রয় অনাশ্রয় যতদূর তোমার বোঝা হয়েছে ততদূর বলো। এনি আচ্ছা, বান্তের কি নেটওয়ার্ক সমস্যা নাকি আজকে? না, আমার তো নেটওয়ার্ক সমস্যা না, আমার ঠিক আছে তো। বান্তের ওখানে মনে হয় বান্তের নেটে সমস্যা করতেছে। আমরা মনে হয় এই যে আগে 3, 4 আর তার একটু আলোচনা করলে ভালো হবে। ওগুলো তো আলোচনা শেষ। আমাদের শুধু স্মারক গাথাটা ছিল যে বাকি। স্মারক গাথা বাকি ছিল যে। বান্তের ওই 3, 4 একটু আলোচনা করলে ভালো হবে, কারণ আমার কিছু বিষয় জানার আছে। এখন বান্তে কি কানেক্ট হতে পারতেছে না নাকি? আমি কানেক্ট হয়েছি। হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া প্রবর্তিত হয়। কি প্রশ্ন আছে এখানে? এরপরে আসছে 3 নম্বরে আর কি প্রশ্ন আছে তাহলে? তো 3 নাম্বার এখানে আবার 4 নাম্বার। 4 নাম্বারের মধ্যে কিন্তু অবশিষ্ট কুশল চিত্ত, ক্রিয়া চিত্ত, অনুত্তর চিত্ত হৃদয় বাস্তুর আশ্রয়ে বা অনাশ্রয়ে প্রবর্তিত হয়। তো এখানে অনুত্তর চিত্ত আমরা ওই কোনগুলাকে ধরবো? কি লোকোত্তর চিত্ত যেগুলা আছে সেগুলা? কিন্তু আবার উপরে বলছে যে শ্রোতাপত্তি চিত্ত কিন্তু হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া কিন্তু প্রবর্তিত হয়। তো এখানে কি মার্গ চিত্ত বা গিয়ে শুধু কি ফলচিত্ত গুলা এই আশ্রয়ে বা অনাশ্রয়ে প্রবর্তিত হয়? আর এখানে
কোন কোন কিভাবে আশ্রয়ে প্রবর্তিত হয় আবার কিভাবে অনাশ্রয়ে প্রবর্তিত হয় এটা একটু জানার আছে। বিশুদ্ধ 3 নম্বরের এটা আবার একটু করে দেখো। আমার কথা শোনা যাচ্ছে বিশুদ্ধ? বান্ধব শোনা যাচ্ছে। মনোবিজ্ঞান ধাতু অন্তর্গত সন্তিরণ চিত্ত। সন্তিরণ চিত্ত মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত। বান্ধে মহাবিপাক আর প্রতীকচিত্ত দুইটা। শ্রোতাপত্তি মার্গচিত্ত আর হচিতোৎপাত চিত্ত এবং রূপবচর চিত্ত হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া প্রবর্তিত হয়। হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া কি কি চিত্ত প্রবর্তিত হয় এগুলো সব এখানে দেওয়া হয়েছে। এগুলো হৃদয় বাস্তুর আশ্রয় ছাড়া উৎপন্ন হতে পারে না, প্রবর্তিত হতে পারে না। কি কি সেগুলো? সন্তিরণ চিত্ত, মহাবিপাক চিত্ত, তারপরে প্রতীকচিত্ত দুইটা, শ্রোতাপত্তি মার্গচিত্ত, হসন চিত্ত, রূপবচর চিত্ত, এই পর্যন্ত এগুলো হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া উৎপন্ন হয়, প্রবর্তিত হয়। এখানে এবার তোমার কি প্রশ্ন বলো? এখানে আমি ওই যে এটা ঠিক আছে হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া প্রবর্তিত হয়, কিন্তু 4 নাম্বারের কোনো মধ্যে ঝামেলা নাই। 3 নম্বরে কোনো ঝামেলা নাই। সংক্ষিপ্ত হচ্ছে যে অরহতদের চিত্ত, এটা মানে হসিত উৎপাত চিত্ত যে চিত্তটা আছে, তো হসিত উৎপাত চিত্ত কি হসন চিত্ত অরহতের চিত্ত না, হসিত উৎপাত ক্রিয়া চিত্ত অরহতের চিত্ত। নরমালি হসন চিত্ত অরহতের চিত্ত না। হসিত উৎপাত ক্রিয়া চিত্ত হচ্ছে যে অরহতগণের চিত্ত। হসন চিত্ত। আর অরহতের চিত্ত হইলেও এটা হৃদয় বাস্তু দিয়েই উৎপন্ন হবে। শুধুমাত্র অনুত্তর চিত্ত 7টাকে আমরা দেখতেছি এখন। অনুত্তর চিত্ত 7টাকে দেখতেছি যে হৃদয় বাস্তুর অনাশ্রয়ী উৎপন্ন হচ্ছে। অনুত্তর চিত্ত, শ্রোতাপত্তি মার্গচিত্ত এগুলো, এটা কিন্তু অনুত্তর চিত্ত হইলেও এটা হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া প্রবর্তিত হয়। তো অনাশ্রয়ে কোন চিত্তগুলা প্রবর্তিত হয়? এরপর এগুলো অনাশ্রয়ী না, আশ্রয়েও বলেছে আবার অনাশ্রয়েও বলেছে। তো আশ্রয়ের দিকে বুঝলাম, তো অনাশ্রয়ে কিভাবে সেটা উৎপন্ন হয়? হৃদয় বাস্তুর ছাড়া অনাশ্রয়ী উৎপন্ন হওয়ার জন্য আমি কিছুক্ষণ আগে যেভাবে বলছিলাম ওটা বুঝছো তো না তখন? হ্যাঁ, ওইটা ওইদিকে বুঝেছি। বিশুদ্ধ একবার অনুত্তর চিত্ত
কিভাবে অনাশ্রয়ে প্রবর্তিত হতে পারে একবার আলোচনা করো। দীপেন বাবু বুঝছেন এটা? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? আচ্ছা ঠিক আছে, একবার আলোচনা করো। অবশ্য বিশুদ্ধ। বান্তু ওই দিন আমরা আলোচনা করে তো সমাধান হয়নি। এই গুরুবানদের সাথেও আলোচনা হয়নি, সেই জন্য আমি ক্লিয়ারলি কিছু বলছি না আর কি বান্তে। আচ্ছা আমি আমার যতটুক উপলব্ধি এটা আলোচনা করতেছি। হ্যাঁ হ্যাঁ বান্তে, আপনি বললে ভালো হবে। আমরা অরূপবচর চিত্ত এটা হৃদয় বাস্তুর অনাশ্রয়ে উৎপন্ন হয়, এটা তো বুঝি না। হৃদয় বাস্তুর অনাশ্রয়ে উৎপন্ন হয়। হ্যাঁ, বিশুদ্ধচার এটা বোঝা গেছে? হৃদয় বাস্তুর হ্যালো, অনাশ্রয়ে উৎপন্ন হয় অরূপবচর চিত্ত, এটা বোঝা গেছে কি? হ্যাঁ বান্তে। এটা তো শুধুমাত্র বিপাক চিত্তের ক্ষেত্রে হৃদয় বাস্তু আশ্রয় লাগে না, বাকিগুলোর ক্ষেত্রে তো হৃদয় বাস্তু দরকার হতে পারে, তাই না? বিপাক চিত্ত হৃদয় বাস্তুর আশ্রয়ে উৎপন্ন হয়। আচ্ছা আপনি বলতেছেন যে অরূপবচরের বিপাক যখন উৎপন্ন হবে তখন হৃদয় বাস্তুর আশ্রয় লাগবে না, এরকম বলতেছেন যে? এখানে 5 নম্বর যেটা লেখা আছে যে কি অরূপ বিপাক চিত্ত হৃদয় বাস্তুর আশ্রয় ব্যতীত প্রবর্তিত হয়। তার মানে শুধু বিপাক চিত্তটাতে উৎপন্ন হতে হৃদয় বাস্তু দরকার হয় না, কিন্তু বাকি কুশল চিত্ত আর ক্রিয়া চিত্ত যে দুইটা আছে ওইগুলো জন্য হৃদয় বাস্তুর দরকার পড়ে। এরকমই বোঝাচ্ছে না লাইনটা? মানে যেহেতু বলা হচ্ছে কি অরূপবচর চিত্ত হৃদয় বাস্তুর দরকার পড়ে না, তো সেক্ষেত্রে যেহেতু অরূপবচর চিত্তের মধ্যেও যেহেতু 3টা ভাগ আছে, আর এখানে যেহেতু একটা বলা হচ্ছে যে অরূপ বিপাক চিত্ত, তো ওই ক্ষেত্রে আমি আরেকটু স্পষ্ট করার জন্য বললাম আর কি যে এটা কি বাকিগুলোর ক্ষেত্রে তো দরকার না হতে পারে। অবশ্য বিশুদ্ধচার হ্যাঁ বান্তে। অরূপবচরের বিপাক চিত্ত যখন তিনি অরূপবচর ধ্যান করা অবস্থায় থাকে, করার অবস্থাকালীন সময়েও ওই বিপাক তিনি পেয়ে পেয়ে চলেন, তাহলে সেখানে অরূপবচর চিত্ত অরূপবচর বিপাক চিত্ত দুটা একসঙ্গে নাকি কোন অবস্থাটাকে আলাদা আলাদা করা, কিভাবে এটা একটু করে করো তো নির্ণয়। এখানে বান্তে আপনার কথাগুলো স্পষ্ট ভাবে আসতেছে না। তাহলে এই মোবাইলটা দিও বান্তে না? না বান্তে, এখানে কারেন্ট নাই তো, এই যে এখানে পাতের কারণে বৃষ্টি হয়েছে তো ওই জন্য এখানে কারেন্ট নাই আজকে, এই যে দুপুর থেকে নাই। ওটার কথা আমরা পরিষ্কার শোনা যাচ্ছে মনে হয়, ওদের কথা আমরা শুনতেছি পরিষ্কার করে।
ওরা আজকে আমাদের কথা শুনতেছে না, উল্টো হয়ে গেছে। তবে উপাসক দীপেন বাবু, অরূপবচর বিপাক চিত্ত প্রথমটা আকাশ অনন্তায়তন, তখন যখন আকাশ অনন্তায়তনে যায়, যাবার পূর্ব মুহূর্ত কেউ যদি ধরা হয় হৃদয় বাস্তু দ্বারা প্রবর্তিত হয়ে আকাশে যখন পৌঁছে গেছে, এটাকে যদি বিপাক ধরা হয় তাহলে হৃদয় বাস্তুর অনাশ্রয়ে এটা ঠিক আছে। আর যদি বলা হচ্ছে যে শুধু বিপাক, যদি বলা হয় যে কি জন্মগ্রহণ করার সময় বা প্রতিসন্ধির সময় ওই বিপাক যদি হয়, তখন হৃদয় বাস্তুর অনাশ্রয়ে। কিন্তু এমনি সিস্টেম মতো অরূপবচর আকাশ অনন্তায়তনের পরেরটা যদিও বা কোন রকম হৃদয় বাস্তুর আশ্রয়ে বলা চলে, কিন্তু বাকিগুলো যদি বলে এটা মিলতেছে না এমনি কিন্তু বইয়ের সিস্টেমে। অবশ্য বিশুদ্ধচার তাহলে 3, 4, 5 এগুলো সুস্পষ্ট হলো না। বুঝা যাচ্ছে বিশুদ্ধচার? 3 নাম্বার মানতে ঠিক আছে, 3 3 নাম্বার তো কোনো সমস্যা নাই মানতে। 3 নাম্বার সমস্যা নাই, 4 এবং 5 না, 5 নাম্বারও ঠিক আছে, কিন্তু 4 নাম্বারে এই বিষয়টা এখনো সমাধান হচ্ছে না। না, 5 নাম্বারে এতক্ষণ আমি ঠিক মনে করছিলাম, এখন একটু ভেজাল হয়ে গেছে। দীপেন বাবু বিষয়টা ঠিক কিরকম বানতে? রূপবচরের অরূপবচরের শুধু বিপাক চিত্তকে অনাশ্রয়ী উৎপন্ন প্রবর্তিত হয় বলা হচ্ছে যে, তাইলে ওটা তো 3 ভাগে বিভক্ত না বানতে? তাইলে বাকি 2 ভাগ আশ্রয়ী উৎপন্ন হবে, এরকম কোনো কথা আছে কি? এখানে আসলে 4 নাম্বারে বিষয়টা ক্লিয়ার করে নাই তো, ওই জন্য সমস্যা হচ্ছে যে। কিন্তু এটাও রূপ বিপাক চিত্ত, যেমন এটা হচ্ছে যে যখন একটা সমস্যা আছে এখানে, অনুত্তর চিত্তকে আশ্রয়ী এবং অনাশ্রয়ী দুটাই লেখা হয়েছে। বানতে তাইলে অনুত্তর চিত্তের মধ্যে আরেকটা কিন্তু এখানে যুক্ত করে ফেলছে, শ্রোতাপত্তি মার্গ চিত্ত, এটা অনুত্তর চিত্ত, কিন্তু এটা সরাসরি আশ্রয়ে উৎপন্ন হয় বানতে, এটা লেখা হয়ে গেছে। আবার এদিকে অনুত্তর চিত্ত 7টা দেয় নাই। আসলে বানতে এটা ব্যাখ্যা করে নাই তো, আসলে মানে কোন কোন পর্যায়ে গেলে আশ্রয় উৎপন্ন হয়, কোন পর্যায়ে গেলে আশ্রয় উৎপন্ন হয় না, এটা কোনো এখানে ব্যাখ্যা দেয় নাই। এবং বিভিন্ন আরো যে বইগুলো রয়েছে অনুবাদ করা, ওখানে আমি দেখেছি ওখানে কোনো ব্যাখ্যা নেই এই বিষয়টা। সেই জন্য আর গুরুবাবদের সাথে আলোচনা হয় নাই এই ব্যস্ততার কারণে। আচ্ছা, তো সেই জন্য বুঝা যাচ্ছে না। 4 নাম্বার 5 নাম্বার আর একটু এগুলো ক্লিয়ার করে নেবে। হ্যাঁ বানতে দেখি গুরুবাবদের সাথে আলোচনা করে যদি ক্লিয়ার কোনো রেজাল্ট আসে তাহলে অবশ্যই জানাবো। আচ্ছা,
তারপরে তোমরা এখন উপরে না নিচে? আমরা উপরে বানতে উপরে, এই জন্য আমরা কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি। বানতে গিয়া বানতে যারা বানতে অনাগামী যারা আছে বানতে, ওরা তো বানতে ওই মাঝে মধ্যে চাইলে তো গিয়াতে যাদের সাইড গিয়া আছে ওরা তো ওই নিরোগ সমাপত্তি করতে পারে। ও নিরোগ সমাপত্তির সময় কিরকম হবে বানতে? নিরোধ সমাপত্তির সময় তো অনাশ্রয়ী হবে না, এটা তো ঠিক আছে। অনুত্তর চিত্তর এটা ওটা সমস্যা নাই। ওই শ্রোতাপত্তি অনুত্তর চিত্ত, এটা শ্রোতাপত্তির এটা। আচ্ছা, স্মারকগাথা এটা ক্লিয়ার করলে ভালো হবে আজকে। বিশুদ্ধ বানতে স্মারকগাথা। যে স্মারকগাথা। আচ্ছা, তাহলে আমি পড়ছি। কামভাবে 6 বাস্তু করিয়া আশ্রয়, 7টি বিজ্ঞান ধাতু প্রবর্তিত হয়। তাহলে কামভাব বলতে আমাদের কামবছর লোকের কথা বলা হচ্ছে, কামলোকের কথা বলা হচ্ছে। তাহলে এই কামলোকে 6টি বাস্তুই আমরা লাভ করি। এই চক্ষু, শ্রুত, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং এই যে হৃদয়। এই 6 বাস্তুকে আশ্রয় করে 7টি বিজ্ঞান উৎপন্ন হয়। তাহলে 7টি বিজ্ঞান কি কি? এই চক্ষু বিজ্ঞান ধাতু, এটি একটি ধাতু। যে চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রুত বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু। এখানে এই 5টি ধাতু, এটাকে পঞ্চবিজ্ঞান ধাতুও বলা হয়। তাহলে এখানে 5টি পাইলাম আমরা। তার হচ্ছে যে মনোধাতু। মনোধাতু হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তন চিত্ত এবং সম্পদিচ্ছ চিত্ত, কুশল ও কুশল মিলে 2টি। তাহলে পঞ্চদ্বারাবর্তন চিত্ত এবং সম্পদিচ্ছ চিত্ত 2টি, এই 3টি চিত্তকে একত্রে মনোধাতু বলা হয়। তাহলে প্রথমে পাইলাম 5টি বিজ্ঞান ধাতু, পরবর্তী হচ্ছে যে মনোধাতু, তাহলে 6টি হয়ে গেল। তারপরটা হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। তাহলে এই মনোবিজ্ঞান ধাতু এখানে যে ওই যে 3 নম্বরে যেটা উল্লেখ করেছে, এই যে মনোধাতু এবং পঞ্চবিজ্ঞান ধাতু বাদ দিয়ে যে বাকি চিত্তগুলো রয়েছে, এগুলোকে মনোবিজ্ঞান ধাতু বলা হয়। তাহলে এখানে একটি পাইলাম। তাহলে প্রথমে 6, এখন 7টি। তাহলে কামরূপে 6টি বাস্তু লাভ হয়। এই 6টি বাস্তুকে আশ্রয় করে 7টি বিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। এটা তো সবাই বুঝেছেন। এনে ক্লিয়ার হয়েছে 2 লাইন? এবং এনে আমি বুঝতে পারিনি সেটা। বুঝতে পারো না? আরেকটু দীপেন বাবু বুঝতে পারছেন না? হ্যাঁ, হ্যাঁ বানতে। অমিতা ওরাও বুঝছেন না? হ্যাঁ বানতে বলছি। চক্ষু বিজ্ঞান এখানে চক্ষু বিজ্ঞান থেকে পঞ্চবিজ্ঞান ধাতু 5টি। চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান এখানে 5টি, আর মনোধাতুতে নিচে 1টি। তারপর আর মনোবিজ্ঞান ধাতুতে 1টি, মোট 7টি। মনোধাতুকে একটু ভাঙেন। মনোধাতু হচ্ছে যে সম্প্রতি পঞ্চদ্বারাবর্তন আর সম্প্রতীচ্য একটা। এগুলো মনোধাতু। তারপরে মনোবিজ্ঞান ধাতু মনোধাতু। ভাঙেন। মনোবিজ্ঞান ধাতু একটা ধরছে বানতে। বাংলা কয়টা হয়? বাংলা বাচ্চা মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে চিত্তটা,
ছিয়াত্তরটা মিলে একটা ধরেছে একটা তো ওই 76 প্রকার মিলে তাহলে ওইখানে শুধু একটাই হুম মনোবিজ্ঞান ধাতুকে হুম এই সবগুলো মিলিয়ে হচ্ছে যে এগুলো এই 7টি বিজ্ঞান ধাতু প্রবর্তিত হয় কাকে? কাম, ভবে, 6 বাস্তু। কামভবে টোটাল 6টা বাস্তু আছে। 6টা বাস্তুকে আশ্রয় করিয়া 7টি বিজ্ঞান ধাতু প্রবর্তিত হয়। এখন ক্লিয়ার হয়েছে না? এখনো ঝামেলা নাই? তারপরে এরপরে 2 লাইন অবশ্যই। অর্থাৎ 7টি বিজ্ঞান ধাতু এটাকে এই যে আমাদের যে 89 প্রকার চিত্ত রয়েছে একে সংক্ষেপ করলে 7টি বিজ্ঞান ধাতু একে সংক্ষেপে বলা যায়। 7টি বিজ্ঞান ধাতু বললে 89 প্রকার চিত্ত সবগুলো চলে আসে। এটা বোঝার সুবিধার্থে 7টি বিজ্ঞান ধাতুতে ওনারা এখানে ব্যাখ্যা করেছেন। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তী লাইন। রূপভাবে 3 বাস্তু করিয়া আশ্রয় 4টি বিজ্ঞান ধাতু প্রবর্তিত হয়। তাহলে রূপভাবে অর্থাৎ রূপাবছর চিত্তের কথা বলা হচ্ছে, এই যে রূপাবছর ভূমি। তাহলে এই রূপাবছর ভূমিতে আমরা 3টি বাস্তু লাভ করি। কি কি? সেগুলো হচ্ছে যে চক্ষু, ঘ্রাণ, আচ্ছা ঘ্রাণ, জিহ্বা, কায়, আচ্ছা আচ্ছা তাহলে চক্ষু, শ্রুত এবং হৃদয় বাস্তু। তাহলে রূপাবছর লোকে আমরা 3টি বাস্তু লাভ করি। এগুলো হচ্ছে যে চক্ষু, আর একটা হচ্ছে যে শ্রুত, আর একটা হচ্ছে যে হৃদয় বাস্তু। এই 3টি বাস্তুকে আশ্রয় করে 4টি বিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। তাহলে 4টি বিজ্ঞান ধাতু কি কি? এখানে চক্ষু বাস্তু হচ্ছে যে চক্ষু বিজ্ঞান ধাতু। তার হচ্ছে শ্রুত বাস্তু হচ্ছে যে শ্রুত বিজ্ঞান ধাতু। যেহেতু এটা পূর্বে বলেছি যে পঞ্চবিজ্ঞান ধাতু বলা হচ্ছে, তাহলে চক্ষু নিজেই একটি ধাতু এবং শ্রুত নিজে একটি ধাতু। তাহলে চক্ষু বিজ্ঞান ধাতু একটি, শ্রুত বিজ্ঞান ধাতু একটি, দুটি এখানে পাইলাম। তার হচ্ছে যে হৃদয় বাস্তুকে আমরা 2 ভাবে ব্যাখ্যা করতে পারি, যে মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত এই হৃদয় বাস্তুটা। তাহলে এদিকে মনোধাতু আর এদিকে মনোবিজ্ঞান ধাতু। তাহলে চক্ষু বিজ্ঞান ধাতু একটি, শ্রুত বিজ্ঞান ধাতু একটি, দুটি, মনোধাতু একটি, মনোবিজ্ঞান ধাতু একটি। তাহলে এই 4টি বিজ্ঞান রূপবছর লোকে এগুলো এই 3টি বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয়। বুঝেছেন? অমিতা বড়ুয়া বানতে বুঝছেন? এখানে রূপবছরে চক্ষু, শ্রোত, হৃদয় 3টি বাস্তু। 3টি বাস্তুর মধ্যে এখানে চক্ষু বিজ্ঞান ধাতু এবং শ্রোত বিজ্ঞান ধাতু 2টি, আর হৃদয় বাস্তুকে 2টি। হৃদয় বাস্তু হচ্ছে যে মনোধাতু আর মনোবিজ্ঞান এখানে একটি ধরছে। মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতু 2টি আলাদা আলাদা। অর্থাৎ আমি একটু সংক্ষেপে বলি, এই যে মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতু হৃদয় বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হবে। এদেরকে জাস্ট ওদের কার্যক্রম অনুযায়ী পার্থক্য করেছে, যে ওদের কাজের সীমাবদ্ধতা উপর নির্ভর করে এগুলো পার্থক্য করা হয়েছে। কিন্তু যে পঞ্চবিজ্ঞান ধাতু আছে এগুলো আমাদের পঞ্চপ্রসাদকে আশ্রয় করে উৎপন্ন হয়। এগুলো হৃদয় বস্তুকে আশ্রয় করে উৎপন্ন হতে পারে না। যে পঞ্চবিজ্ঞান ধাতু রয়েছে, যে চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রুত বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু এবং কায় বিজ্ঞান ধাতু, এগুলো আমাদের
পঞ্চপ্রসাদকে আশ্রয় করে উৎপন্ন হয়, কিন্তু মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতু হৃদয় বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয়, বুঝছেন? হ্যাঁ তাহলে এখানে চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রুত বিজ্ঞান ধাতু দুইটি, মনোধাতু একটি, তাহলে তিনটি, মনোবিজ্ঞান ধাতু একটি, তাহলে চারটি। বুঝেছেন? চারটি হ্যাঁ বিজ্ঞান বানতে ধাতু। এনি ক্লিয়ার হয়েছে? দাও বুঝে দাও। কিন্তু এখানে বলেছে রূপভবের তিনটি বাস্তুকেরই আশ্রয়, অর্থাৎ রূপভবের মধ্যে মানে তিন বাস্তু নিয়ে প্রতিসন্ধি হয়। ওনাদের তিন বাস্তু গুলা হচ্ছে যে চক্ষু, শ্রুত আর হচ্ছে যে হৃদয়। তারপরে বলছে যে চারিটি বিজ্ঞান ধাতু প্রবর্তিত হয়। এই যে চক্ষু বিজ্ঞান ধাতু না চক্ষু বিজ্ঞান ধাতু, তারপরে শ্রুত বিজ্ঞান ধাতু, এটা হৃদয় বান্তটা তো আমি বুঝি নাই। হৃদয় ধাতু আর একটা হচ্ছে হৃদয় বিজ্ঞান ধাতু, ওরকম নাকি? না না না, না এখানে ওই ওই চোখে চক্ষু আমরা যদি, হ্যাঁ বলেন। হ্যাঁ বানতে এখানে এই চক্ষু বিজ্ঞান ধাতু একটা, শ্রোত বিজ্ঞান ধাতু দুইটা, আর হৃদয় বাস্তুকে আশ্রয় করে হবে যে মনোধাতু একটা আর মনোবিজ্ঞান ধাতু একটা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা মোট এনি বুঝে চারটা। দাও, এই দুই লাইন আবার বুঝে দাও। বিশুদ্ধ আরেকটু বুঝাই বলতে হবে। ওগুলা হৃদয় বাস্তুকে আশ্রয় করেছে, কিন্তু তাহলে চক্ষু বিজ্ঞান ওগুলা কি হৃদয় বাস্তুর দ্বারা ওইটা ওই হৃদয় বাস্তুর হয় না। আশ্রয় চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় শুধু চক্ষু প্রসাদকে কেন্দ্র করে। ওর কাজটা শুধু হচ্ছে দেখা, এই যে চোখের কাজ দেখা। তার আমার যদি চক্ষুর প্রসাদ দিয়ে না থাকে, আমার চক্ষু বিজ্ঞান কখনো উৎপন্ন হবে না। কোনো মানুষ যদি অন্ধ থাকে, উত্তরে হৃদয় বাস্তু তো রয়েছে না, একজন অন্ধ মানুষ সে হৃদয় বাস্তু তো আছে, তো সে কি দেখতে পারে নাকি? আর দেখতে না পারলে তো চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় না কখনো। তদ্রূপ কেউ যদি কানে না শুনে, তাহলে ওর শ্রুত বিজ্ঞান কখনো উৎপন্ন হয় না। সেজন্য চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রুত বিজ্ঞান ধাতু, দিব্য বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু এবং কায় বিজ্ঞান ধাতু, এগুলো আমাদের প্রসাদ রূপকে কেন্দ্র করে উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আশ্রয় করে উৎপন্ন হতে পারে। এগুলো চিত্রকে আশ্রয় করে উৎপন্ন হয় না। কিন্তু হৃদয় বাস্তুকে আশ্রয় করে আমাদের মনোধাতু, অর্থাৎ পঞ্চধারাবর্তন চিত্ত এবং সম্প্রতিচ্ছদ দুটি চিত্ত, এই তিনটিকে একত্রে মনোধাতু বলে। এটা হৃদয় বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয়। তার হচ্ছে যে আমাদের মনোবিজ্ঞান ধাতু, অর্থাৎ এগুলো বাদ দিয়ে যে বাকি চিত্তগুলো রয়েছে ৭৬ প্রকার, এগুলো হৃদয় বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয়, কিন্তু এগুলো আবার পঞ্চপ্রসাদকে আশ্রয় করে উৎপন্ন হতে পারে না। এখন তো বোঝা গেছে? দীপেন বাবু বুঝছেন? বানতে এনি উপাসিকা ওই দিন ক্লাসটা করে নাই, তো ওই জন্য বিষয়টা বুঝতেছে না যে এই যে আমাদের পঞ্চবিজ্ঞান ধাতু, মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতুর কার্যক্রমটা, অর্থাৎ কেন এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা আমি একবার এগুলো সম্পর্কে হ্যাঁ ওই দিন শুনে নাই, তো ওই জন্য। রূপবচরের মধ্যে কি কি নাই? রূপবচর ব্রহ্মলোকে কি কি নাই? যে রস বিজ্ঞান থাকে না, মানে জিহ্বা নাই। তারপরে আর কায় বিজ্ঞান থাকে না, ঘ্রাণ বিজ্ঞান থাকে না, এই তিন বিজ্ঞান থাকে না। আর আছে কি কি? চক্ষু বিজ্ঞান আছে, শ্রুত বিজ্ঞান আছে, আর হৃদয় বাস্তু আছে, এই তিনটা আছে রূপবচর ব্রহ্মলোকে। তো যেহেতু তিনটা আছে, ওই তিনটাকে ভিত করেই
যা যা কিছু উৎপন্ন হতে পারে সেগুলোই শুধু উৎপন্ন হবে, বাকিগুলো উৎপন্ন হতে যেহেতু বাস্তু নাই উৎপন্ন করতে হবে। এখন বুঝা গেছে নি? এখন ক্লিয়ার না? হ্যাঁ, বানতে হ্যাঁ আর কোনো সমস্যা নাই? না দিবেন ঠিক বাবু আছে হ্যাঁ বুঝছেন এখন? একদম ক্লিয়ার। দিবেন বাবু বুঝছেন এখন? হ্যাঁ বানতে। হ্যাঁ, অবশ্যই। তারপরে তারপর হচ্ছে রূপেতে কোনো বাস্তু আশ্রয় ব্যতীত মানস বিজ্ঞান ধাতু হয় প্রবর্তিত। তাহলে অরূপা বছর লোকে অরূপভূমিতে যারা জন্মগ্রহণ করেন, প্রতিসন্ধি গ্রহণ করেন, তাদের কোনো বাস্তু থাকে না। যেহেতু বাস্তুই নেই, তাহলে চিত্ত উৎপত্তিও এই বাস্তুকে কেন্দ্র করে হতে পারে না, যেহেতু বাস্তুই নেই। তাহলে বলছে যে কিন্তু মানস বিজ্ঞান উৎপন্ন হয়। মানস বিজ্ঞান বলতে আমাদের যে মনোবিজ্ঞান রয়েছে, এটাকে বলা হচ্ছে মানস বিজ্ঞান। কিন্তু এগুলো যেহেতু বাস্তু নেই ওখানে, তাহলে কিভাবে উৎপন্ন হয়? এগুলো হয় যে কর্ম বলে। এই যে আমাদের প্রতিসন্ধি, চ্যুতি এবং ভাবাঙ্গ, এগুলো কোনো ধারে না, যে কর্ম বলে উৎপন্ন হয়। সেরূপ অরূপ লোকে যারা জন্মগ্রহণ করে তাদের কোনো বাস্তুই থাকে না, কিন্তু এই চিত্তগুলো কর্ম বলে উৎপন্ন হয়। এনে বুঝা গেছে? অমিত বাবু বুঝা গেছে? হ্যাঁ বানতে। বানতে মানস বিজ্ঞান ধাতুটা আরেকবার একটু বলুন। মানুষ বিজ্ঞান ধাতু, এটা আমরা মনোবিজ্ঞান আর মানুষ বিজ্ঞান। মনোবিজ্ঞান এটা তো হৃদয় বাস্তুকে কেন্দ্র করে আমরা দেখেছি, কিন্তু এমন একটা প্রক্রিয়া আছে যেটা কোনো বাস্তু ছাড়াও এই মন সক্রিয় থাকে এবং কাজ করতে পারে। যদি প্রশ্ন করা হয় কিসের মাধ্যমে, কিসের দ্বারা, কিসের ভিত্তিতে কাজ করে, উত্তর একটাই, এ কর্ম বলে, কর্মভিত্তিতে, কর্মহেতু করেই এটা প্রবর্তিত হয়, সঞ্চালিত হয়, কিন্তু কার্যক্রম চলে, কার্যক্রম বন্ধ না। অরূপ নামকও একটা সত্যলোক আছে, প্রাণীলোক আছে, যেখানে রূপ নাই, শুধু চিত্তসন্ততির এই সমস্ত কার্যক্রমগুলো কর্ম বলে প্রবাহিত হতে পারে। যেগুলো বাস্তু ছাড়া, বাস্তুর অনাশ্রয়ে সঞ্চালিত হতে পারে, এগুলোই এই জায়গাতে লিপিবদ্ধ করা হয়েছে এই লাইনের মধ্যে। মানস বিজ্ঞান ধাতু হয় প্রবর্তিত, যেগুলো মানস বিজ্ঞান ধাতু, এগুলো এভাবেই প্রবর্তিত হয় অরূপ লোকের মধ্যে। অবশ্যই। তারপরে খেয়ালে চিত্ত হয় বাস্তুর আশ্রিত, আশ্রিত ও অনাশ্রিত বেয়ালির চিত্ত। আচ্ছা, আমি এক লাইন বলতে হবে এখানে। বলছে যে 43 চিত্ত হয় বাস্তুর আশ্রিত। আমাদের চিত্ত আছে টোটাল 89। এখন যে আলোচনাটা হবে সেগুলো এখানে উপরে যে পয়েন্টগুলো আছে 1 2 3 4 5টা, এগুলোর উপর আলোচনা হবে এখন। তাহলে 43 চিত্ত হয় বাস্তুর আশ্রিত। তাহলে প্রথম 1 নাম্বার দেখেন সবাই, বলছে যে পঞ্চবিজ্ঞান ধাতু যথাক্রমে ও সম্পূর্ণরূপে শুধু পঞ্চপ্রসাদ বাস্তুকে আশ্রয় করে প্রবর্তিত হয়। তাহলে এখানে আমরা 10টি চিত্ত পাইলাম না? 10টি চিত্ত। তারপরে তারপর হচ্ছে যে পঞ্চধারাবর্তন এবং সম্পদিচ্ছ, এখানে পাইলাম 3টি, তাহলে 13টি।
তারপর হচ্ছে মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত, তাহলে সন্ধিরণ চিত্ত কয়টি? 3টি। তাহলে 13 3 16। তাহলে মহাবিভাগ 8, তাহলে 16 8 কত? 24। তারপর হচ্ছে প্রতীক 2। আমাদের প্রতীক 2, তাহলে কত? এই যে 24 2 26। তারপর শ্রোতাপত্তি এক মার্গচিত্ত একটি, তাহলে 27। তারপর হসন চিত্ত একটি, তাহলে 28। তারপর হচ্ছে যে রূপাবচর 15টি, তাহলে 28 আর 15 কত? 43। মিলেছে? এগুলো হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া উৎপন্ন হয়, প্রবর্তিত হয়। সরাসরি উৎপন্ন হয় এই কথা কিন্তু লেখা নাই, দেখছেন? প্রবর্তিত হয়। বান্ধে বোঝা যাচ্ছে না? উৎপন্ন হয় এই কথাটি লেখা নাই কোনো জায়গায়, প্রবর্তিত হয় লেখা আছে। কারণ ওগুলোকে কেন্দ্র করে উৎপন্ন হওয়ার ওই বিষয়টা পুরোপুরি ভাবে বলা যায় না, ওগুলোকে কেন্দ্র করে প্রবর্তিত হয় এটা বলা যায়। ভান্তে 2 আর 3টা আর একবার একটু বলবেন? চিত্তের সংখ্যাগুলো। পঞ্চদ্বারাবর্তন চিত্ত। বান্ধে বোঝা যাচ্ছে? এখানে আমার আবার এখানে বোঝা যাচ্ছে না। পঞ্চদ্বারাবর্তন চিত্ত এবং সম্প্রতীচ্য নামক মনোধাতু শুধু হৃদয় বাস্তুকে আশ্রয় করিয়া প্রবর্তিত হয়, এরকম আমরা পাইছি না? এনে বুঝছো তো না? অমিত পুরো বুঝছেন? হ্যাঁ নামটা বুঝছি। বুঝাইলে মিলান তো। আচ্ছা আচ্ছা, আমরা 1 নম্বরে পঞ্চবিজ্ঞান ধাতু যথাক্রমে ও সম্পূর্ণ পঞ্চপ্রসাদ রূপে প্রবর্তিত হয়। এখানে পঞ্চবিজ্ঞান মানে এখানে দ্বিপঞ্চবিজ্ঞান 10টি চিত্ত। তারপর এখানে 2 নাম্বার হচ্ছে পঞ্চদ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য মনোধাতু শুধু হৃদয় বাস্তুকে আশ্রয় করে, এখানে 3টি। তারপর 3টে ওই পঞ্চদ্বারাবর্তন একটি আর সম্প্রতীচ্য একটি। সম্প্রতীচ্য 2টি। মনোধাতু কোন 2টি এগুলো? সম্প্রতীচ্য কুশল এবং অকুশলে 2টি সম্প্রতীচ্য চিত্ত আছে না? হ্যাঁ সম্প্রতীচ্য 2টি। আচ্ছা, এখানে সম্প্রতীচ্য 2টি, পঞ্চদ্বারাবর্তন একটি, 3টি। এই 13টি মনোধাতু। 13। তারপর মনোধাতু কয়টি? 3টি। মনোধাতু 3টি। তারপর হচ্ছে এখানে 16টি আর 3 16টি। 16। তারপর হচ্ছে মহাবিভাগ। মনোধাতু 3টি কি বলেন অমিত বড়ুয়া? পঞ্চদ্বারাবর্তন এবং সন্ধিরণ। পঞ্চদ্বারাবর্তন তো একবার বলছেন। হ্যাঁ, এটা কত নাম্বারটা বলা হচ্ছে? 2 নাম্বার নাকি 3 নাম্বার? 2 নাম্বার হচ্ছে যে আপনার পঞ্চদ্বারাবর্তন সম্প্রতীচ্য এই 2টা মিলে 3টা। হ্যাঁ, তারপর এই পঞ্চদ্বারাবর্তন এবং সম্প্রতীচ্য এই দুটোটা মিলে হচ্ছে যে মনোধাতু। এই 2টা মনোধাতু। এখানে টোটাল 3টা চিত্ত। 2 নাম্বারই আছে। হ্যাঁ, এই 2 নাম্বার পর্যন্ত 13টা। তারপর হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতুর অন্তর্গত সন্ধিরণ চিত্ত। সন্ধিরণ চিত্ত 3টা, কুশল ও কুশলে 3টা, 16টা। তারপর হচ্ছে মহাবিভাগ চিত্ত 8টা মহাকুশলের। তারপর প্রতীক চিত্ত 2টা। তারপর হচ্ছে এখানে শ্রোতাপত্তি মার্গ চিত্ত 1টা, হসন চিত্ত 1টা আর রূপবচরে 15টা, মোট 43টা।
চিত্ত ওই হৃদয় বাস্তুকে আশ্রয় করে প্রবর্তিত হয়। হয়েছে এখন 43 প্রকার হয়েছে। হ্যাঁ হয়েছে বান্তা। দীপন বাবু মিলেছেন 43 প্রকার। হ্যাঁ বান্তে মিলছে। বিশুদ্ধ তারপরে 2 লাইন। এখানে ক্লিয়ারলি আসতেছে না, যাদের সাউন্ড অন আছে তারা একটু বন্ধ রাখলে ভালো হবে। এই যে এখানে সাউন্ড গুলো ক্লিয়ারলি আসে না। তাহলে তারপর বলছে যে আশ্রিত ও অনাশ্রিত দেয়ালের চিত্ত, অর্থাৎ এমন কতগুলো চিত্ত রয়েছে যেগুলো হৃদয় বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয়, আশ্রয় না করে উৎপন্ন হয়। সেজন্য আমাদেরকে দেখতে হবে যে 4 নাম্বার পয়েন্টটা। 4 নাম্বারে বলছে যে অবশিষ্ট কুশল অকুশল চিত্ত, ক্রিয়া চিত্ত, অনুত্তর চিত্ত হৃদয় বাস্তুর আশ্রয়ে বা অনাশ্রয়ে প্রবর্তিত হয়। তাহলে এখানে 42টি চিত্ত রয়েছে। সবাই একটু কাউন্ট করুন। তাহলে অবশিষ্ট কুশল অকুশল, তাহলে প্রথমে অকুশল দিয়ে শুরু করি। 3 নাম্বারে যেহেতু প্রতিগত চিত্তদ্বয় চলে গেছে অকুশলের টোটাল 12টি চিত্ত, কিন্তু তার মধ্যে হৃদয় বাস্তুকে আশ্রয় করে 2টি চিত্ত, ওই যে প্রতিগত চিত্তদ্বয়, তাহলে ওই 2টা চিত্ত বাদ। তাহলে অকুশলে থাকলো যে বাকি 10টি চিত্ত, লোভমূলক 8টি, মোহমূলক 2টি, তার 150 চিত্ত বাদ দিয়ে। তাহলে অকুশলে 10টি চিত্ত পাইলাম। তারপর হচ্ছে কুশল চিত্ত এবং ক্রিয়া চিত্ত গণনা করতে হবে। তাহলে কুশল চিত্ত হচ্ছে 8টি, অর্থাৎ মহাকুশল চিত্ত হচ্ছে 8টি, আর ক্রিয়া চিত্ত হচ্ছে 8টি, তাহলে 16টি পাইলাম কুশল চিত্ত, ক্রিয়া এবং কুশল চিত্ত মিলে। তাহলে এদিকে 16, অকুশলে 10, তাহলে 26টি হলো। তারা বলছে কুশলের মধ্যে আবার অরূপাবচর চিত্ত আছে। তাহলে অরূপাবচর কুশল চিত্ত এবং অরূপাবচর ক্রিয়া চিত্ত। তাহলে অরূপাবচর কুশল চিত্ত 4টি, অরূপাবচর ক্রিয়া চিত্ত 4টি, এখানে পাইলাম 8টি। তাহলে পূর্বে আমরা গণনা করেছি যে 26টি, তাহলে 26 আর 8 হয় 34, তাহলে 34টি পাইলাম এখন। তারপর হচ্ছে এই অনুত্তর চিত্ত, যেহেতু শ্রোতাবতী মার্গ চিত্ত 3 নাম্বারে আমরা গণনা করে ফেলেছি, তাহলে এখানে থাকবে আর 7টি, অর্থাৎ লোকোত্তর চিত্তের কথা বলা হচ্ছে। তাহলে 34 7 কত? 42, বুঝলে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এতটুকু 41 হলো। আর এদিকে আমরা যে মনোধারাবর্তন চিত্রটা বাদ দিয়েছি, এই যে মনোধারাবর্তন চিত্ত অহেতুকের ক্রিয়া চিত্তের মধ্যে যে মনোধারা চিত্তটি রয়েছে মনোবিজ্ঞানের অন্তর্গত, তাহলে এইটা একটি, তাহলে 41 1 42। তাহলে এই 42টি চিত্ত, অকুশলে 10টি, অহেতুকে মনোধারাবর্তন চিত্ত 1টি, তাহলে 11টি। তারপর কুশল চিত্ত ক্রিয়া এবং কুশল চিত্ত মিলে 16টি, তাহলে 11 আর 16 27। তারপর হচ্ছে যে অরূপাবচর কুশল চিত্ত এবং ক্রিয়া চিত্ত 8টি, তাহলে 27 আর 28 35টি। তারপর হচ্ছে লোকোত্তর চিত্ত অর্থাৎ অনুত্তর চিত্ত 7টি, শ্রোতাবতী মার্গ চিত্ত বাদ দিয়ে, তাহলে 35 আর 7 42। এই 42টি চিত্ত হৃদয় বাস্তুর আশ্রয়ে উৎপন্ন হয়, অনাশ্রয়েও উৎপন্ন হয়। তারপর বলছে যে অরূপ বিপাক কিন্তু সদা অনাশ্রিত, এই যে 5 নাম্বারে অরূপ বিপাক চিত্ত সব সময় বাস্তুকে আশ্রয় করে উৎপন্ন হয় না, এটা বাস্তুর অনাশ্রয়ে উৎপন্ন হয়। তাহলে শেষ আমাদের স্মারক গাথা। ঠিক আছে।
সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতাপিতাগণকে দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত চারিত্রাদি দ্বারা ব্রহ্মচর্য জীবন পালন করণের সুবিধার্থ দান করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির ক্ষেত্রে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু